ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে জানালেন সিএসি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের সহায়তা কামনা। জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে মন্তব্য আমির খসরু। নির্বাচন আটকে রেখে সরকারকে বিকল্প পথ না খোঁজার আহ্বান। এ যেন আরেক আয়নাবাজি। দ্বিতীয় মামলায় বেরিয়ে এলো থলের বিড়াল। চাঁপাইনবাবগঞ্জ টাকার লোভে বদলি জেল খাটছে যুবক। এবং ইটভাটার পাশের জমি দখলে হত্যা আগুন। সাতক্ষীরার মোস্তাকের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে মুখে কুলু এঁটেছে পুলিশও, বিচার দাবি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছেন সিএসি এএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের দেওয়া বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্বের আশঙ্কা জানান তিনি। সিএসি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকছে কিনা তার উপর। শিউলি রায়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। টানা প্রায় 4 মাসে কর্মযজ্ঞের 18টি এরিয়া ধরে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তার মধ্যে উল্লেখযোগ্য, নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত, সীমানা পুনরুদ্ধারের আলাদা স্বাধীন কর্তৃপক্ষের অধীনে ভোটার তালিকা প্রণয়ন। তবে এইসব প্রস্তাবনার বিরোধিতা করে প্রশ্ন তুলেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে ইসি সচিবালয়ে মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFID অংশ নিয়ে ইসি বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীন দায়িত্ব পালনের পরিপন্থী। এসব সুপারিশ বাস্তবায়ন হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের স্বাধীনতা খর্বের আশঙ্কাও করেন ইসি। স্বাধীন কর্তৃপক্ষ, ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তো আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়, সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মন্তব্য করেন ইসি। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং সরকারের বিষয়। এই নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার দেয়া জাতীয় নির্বাচনের সময়সীমা ধরে রাখা সম্ভব নয়। ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। এবং ইয়েতে অনেক দাবি দাও, পলিটিক্যাল ডিবেট চলছে, আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোইং টু বি রিজলভড। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর পুরোপুরি নির্ভর করতে চায় নির্বাচন কমিশন। প্রধান কমিশনার বলছেন, জনগণই পাহারাদার হয়ে থাকবে সব অনিয়ম ঠেকাতে। প্রয়োজনে বিএনসিসিকেও কাজে লাগাতে চান সিএসি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। বিচারিক এবং রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার হালনাগাদ বিষয়ক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। বলেন, জুন মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের 1 জানুয়ারি থেকে নতুন ভোটার তালিকাভুক্ত হবেন। নিরপেক্ষ এবং সাহসী প্রিজাইডিং অফিসারদেরকেই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে, যাতে তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারে। আগামী জাতীয় নির্বাচনে ইভিএমে নয়, ব্যালটে ভোট গ্রহণ করা হবে বলেও জানান ইসি সানাউল্লাহ। একটা জাতীয় ঐক্যমত গঠন কমিশন গঠন করা হবে। সেই ঐক্যমত গঠন কমিশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত ঐক্যমতগুলো নেওয়া হবে। সেটার উপরে যে পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন সেগুলো সাধন করা হবে আইনে এবং বিধিতে, এবং তারপরে নির্বাচন আমাদের একটা শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে। এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না।
ভোট যখনই হোক একটি ভোটার তালিকা প্রয়োজন হবে এবং ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ আছে সেগুলো নিরসন করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মোহাম্মদ ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার দুপুরের দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের হল রুমে নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে দুরামাচে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রয়োজন হবে, আর এই ভোটার তালিকা নিয়ে যা কিছু আপনার অভিযোগ আছে সেগুলো আমাদের নিরসন করতে হবে। আর পাশাপাশি আগামীতে আমাদের সবার প্রত্যাশা হচ্ছে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, প্রশ্নহীন একটা নির্বাচন, এবং এই ধরনের একটা নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্তই হচ্ছে একটা স্বচ্ছ, সুষ্ঠু ভোটার তালিকা। সেটাই আমরা প্রণয়নের চেষ্টা করছি। জাতীয় চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, শাহবাগে এখন কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষকরা, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে শাহবাগে চাকরি জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা যারা তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছে এবং আমরা দেখেছি তাদের যে আন্দোলন সেটি কিন্তু বেশ কয়েকদিন ধরে আসলে আন্দোলন চলছে। তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক দফা আন্দোলন করে এরপরে কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করার জন্য তারা কিন্তু যাওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে তারা সেখান হাইকোর্ট থেকে টিএসসি হয়ে শাহবাগ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু শাহবাগের দিকে এসেই কিন্তু দুপুর 1টার দিকে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে যে পুলিশের ব্যারিকেড সেটি ভাঙার চেষ্টা করা হলে পুলিশ কিন্তু সেখানে তারা হস্তক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কাঁদুনি গ্যাস নিক্ষেপ করে। এরপরেও যখন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে তারা জল কামান নিক্ষেপ করে বলে এবং লাঠিচার্জ করে। পরবর্তীতে শিক্ষকরা তারা কিন্তু শাহবাগের পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে যে জায়গাটি সেখানে কিন্তু তারা বসে পড়ে এবং তাদের যে দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এখানে স্লোগান দিতে থাকে এবং ইতিমধ্যে তাদের 16 সদস্যের একটি দল তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে গিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি তারা হয়তো যখন চলে আসবেন তখন আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে এখন সবশেষ তাদের কর্মসূচি সম্পর্কে তারা কি বলছেন। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে এইসব শিক্ষকরা তারা কিন্তু 6 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন। মূল দাবিটি হচ্ছে যে তারা চাচ্ছেন যে তাদের যে এখন পর্যন্ত বেসরকারি বা স্বতন্ত্রভাবে অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি ফান্ডের মাধ্যমে তারা চলছিল সেটির বাদ দিয়ে এখন সরকারিকরণ বা জাতীয়করণের মধ্য দিয়ে তাদের যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো চালানোর। তো আমরা একটু আন্দোলনকারী একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই, একটু বলবেন আপনাদের যে দাবিগুলো, একটু সবগুলো দাবি একটু আমাদেরকে বলবেন। আমাদের দাবিগুলো হচ্ছে বাংলাদেশ সরকার 1978 সালে অর্ডিন্যান্স জারির মাধ্যমে এই ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে মাদ্রাসা বোর্ড থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত, একই পরিপত্রে 1994 সালে রেজিস্টার্ড প্রাইমারি আর ইবতেদায়ী মাদ্রাসা একই সাথে 500 টাকা করে বেতন ভাতা প্রদান করা হতো। ধীরে ধীরে আস্তে আস্তে রেজিস্টার্ড প্রাইমারি 2013 সালে এসে জাতীয়করণ হয়ে যায়। আমরা আজ পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসা একটাও জাতীয়করণ হয়নি। আমরা প্রেস ক্লাবে অনেকবার আন্দোলন করেছি এবং বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বাস দিয়েছে, এই পর্যন্ত আমাদের কোনো সুরাহা করে নাই, জাতীয়করণ করে নাই, এমপিভুক্তি করে নাই। আজকে আমরা এইবার 19 তারিখ জানুয়ারির 19 তারিখ থেকে আন্দোলন কর্মসূচি এবং আমাদের মানববন্ধন স্মারকলিপি শুরু করেছি। আজকে 8ম দিন। 24 তারিখ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, 25 তারিখ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দিয়েছি আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করব আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে। ইতিমধ্যে আমরা চলমান এই আন্দোলন সুষ্ঠু, সুন্দর, পরিশ্রম এই সুন্দরভাবে চলে অবস্থায় আমাদেরকে পুলিশ বাহিনী
জল কামান দিয়ে আমাদেরকে লাঠিচার্জ করে আমাদের অনেক শত শত শিক্ষককে আহত করেছে এবং আঘাত করেছে, মহিলা শিক্ষকদেরকেও আঘাত করেছে। এই পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া নিয়ে এখনো বর্তমানে আমরা রাজপথে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা শুনছিলাম যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন সফল না হবে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ আশ্বাস দিয়ে তাদের চাকরি জাতীয়করণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিনিধি দল গিয়েছে, তারা ফিরে আসার পরে হয়তো আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তো ডানা ইসুল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, ধন্যবাদ আপনাকে। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আন্দোলনের ত্যাগের সঙ্গে বেইমানি হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে দেশ কিভাবে চলবে, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন আটকে রেখে সরকার বিকল্প পথ খুঁজলে দেশের মানুষ তা মেনে নেবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, সংস্কার নিয়ে বিএনপি আগে কেউ প্রস্তাব দেয়নি। 7 বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। দেওয়া হয়েছে 31 দফাও। সরকার নিরপেক্ষভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন আমির খসরু। নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি কি সংস্কার করার প্রয়োজন হবে, দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো 1.5 বছর আগে, এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে। চীন সফর শেষে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুটো ইস্যু হয়ে গেছে, আমি আর তৃতীয়টা বললে আমার মনে থাকবে না। এক হচ্ছে যে যেটা বলছিলেন যে ওই ঋণের সুদ হার কমানো এবং সময় 20 বছর জায়গায় 30 বছর করা, এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিং এ আশা করা উচিত। আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে, কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারকে। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসেন এক ব্যক্তি। ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসা ব্যাপারে বলছিলেন, একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি। আমি এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যে মন্ত্রণালয়, তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না। আমরা একটু জানতে চাচ্ছিলাম, আপনারা তো পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটটা রিনিউ করেছেন, এখানে একটু আপনার কথাটা আমি শুনছি, আমি বলেছিলাম যে এটা রিনিউ হয়ে যাবে, কিন্তু দেখা গেল যে দুই পক্ষই একটু সময় যাচ্ছে, অ্যাডেন্ডাম কিছু আছে, যে অরিজিনাল যে এমওইউটা ছিল এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু দুই পক্ষই চেয়েছে, আমাদের মন্ত্রণালয় এবং তারেও, যে আমরা যেহেতু এটা রিনিউ করতে যাচ্ছি, সাথে আরো 2টো পয়েন্ট আমরা অ্যাড করব। তাদের পয়েন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের পয়েন্টটা তাদেরকে দেওয়া হয়েছে, একটু সময় লাগবে, তবে এটা হয়ে যাবে। মানে আমরা যদি ঠিক যে অবস্থা ছিল দুই পক্ষই রাজি হতাম যে ওইটুকুই করে নেবো, তাহলে কিন্তু সমস্যা হতো না। প্রতিবেশী দেশ হিসেবে চীন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান।
রোববার সকালে লং লিভ ফ্রেন্ডশিপের আয়োজনে গাজীপুরে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চীন বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতার কথা, পাশাপাশি সড়ক, রেল, বিদ্যুৎ খাত সহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে দুদেশের অকৃত্রিম বন্ধুত্ব অসামান্য নিদর্শন বহন করে বলে জানান তিনি। পরে চীন সফরে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানোর জন্য চীন সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। প্রযুক্তি প্রকৌশলে একেবারেই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে চায়না, তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, বিশাল একটি দেশ চায়না। আপনারা বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে সেখানে সম্মানিত করছেন, দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি আমাদের দেশের সাংবাদিক মহল, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ যারা, তাদেরকেও আপনারা এই সুযোগটা বেশি বেশি করে তৈরি করে দেবেন। তাহলে সমাজ বিনির্মাণে তারা আরো অর্থকরী ভূমিকা পালন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। চাঁপাইনবাবগঞ্জ আদালতে কারাদণ্ড হয়েছে শেতাউর রহমান নামে এক প্রতারকের, কিন্তু শেতাউর সেজে সাজা খাটছেন মিঠুন নামে এক যুবক। শেতাউর সাবেক ইউপি সদস্য কিছু টাকা দিয়ে মিঠুনকে তার পরিবর্তে কারাগারে পাঠান। মিঠুন এখন রাজশাহী কারাগারে বন্দী। তার মা বাবা তাকে ছাড়াতে চেষ্টা করছেন। মানবাধিকার কর্মীরা বলছেন এটি মানবাধিকার চরম লঙ্ঘন। সহকর্মী তারেক রহমানের তথ্যচিত্রে আলাউদ্দিনের রিপোর্ট। রাজশাহীর বায়া এলাকার FM অটো রাইস অ্যান্ড ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ আজিজ 70 লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে শেতাউর রহমানের বিরুদ্ধে 2022 সালে একটি মামলা করেন। 2024 সালের 18 এপ্রিল রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুবিনা পারভিন ওই মামলার রায়ে শেতাউরকে 1 বছরের কারাদণ্ড দেন, জরিমানা করেন 70 লাখ টাকা। মামলার রায় ঘোষণার সময় আসামি শেতাউর পলাতক ছিলেন। এরপর গত বছরের 27 অক্টোবর মিঠুন নামে এক ব্যক্তিকে শেতাউর সাজিয়ে রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করানো হয়। আদালতে মিঠুন নিজেকে শেতাউর পরিচয় দেন। পরে আদালত তাকে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে পাঠান। আর বাইরে প্রকাশ্যেই ঘুরে বেড়ান মূল আসামি শেতাউর রহমান। এদিকে শেতাউরের বিরুদ্ধে আবারও 75,000 টাকার চেক জালিয়াতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে একটি মামলা করেন আইনজীবী আব্দুল মালেক। এ মামলায় কেন্দ্রীয় কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জের আদালতে আসামি শেতাউর সেজে থাকা মিঠুনকে নিয়ে যাওয়া হলে বেরিয়ে আসে থলের বিড়াল। এ সময় আইনজীবী আব্দুল মালেক আদালতকে জানান এই আসামি শেতাউর নয়, তিনি অন্য কেউ। পরবর্তীতে মিঠুন আদালতে স্বীকার করেন যে তিনি শেতাউর নন। টাকার বিনিময়ে শেতাউর সেজে কারাগারে যাওয়ার কথা স্বীকার করেন মিঠুন। মূল আসামি হলো শেতাউর রহমান মেম্বার, উনি ছিলেন আসামি, কিন্তু এই মিঠুনকে শেতাউর রহমান সাজিয়ে শেতাউর রহমানই ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছিল। অবশ্য মিঠুনের বাবা মায়ের দাবি দরিদ্রতার সুযোগ নিয়ে শেতাউর প্রতারণা করে কারাগারে বন্দী রেখেছে তার ছেলেকে। তারা এই ঘটনার তদন্ত করে মিঠুনের মুক্তির দাবি জানান। ওরা ঠিক হয়ে যায় 15 দিন 20 দিন পর আমি জানতে পারছি কি ওকে জেলখানা তো বদলি জেলখানা পটকে বাহির কিনকে নিয়ে চলে এসে কয়েকদিন পর জানতে পারছি তা চিল্লানি মানে চাচানো না, কিছু বললো না জেনে। এদিকে এমন ঘটনায় হতবাক মিঠুনের প্রতিবেশীরাও। শেতাউর মেম্বারের চেকের কাছে ওই জেল কাটছে মিঠুন। এ বিষয়ে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলী জানান অন্যের হয়ে জেল খাটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে আমি মনে করি। যে সকল ব্যক্তি দায়ী এবং এই ক্ষেত্রে যারা অশোভন কার্যক্রম করেছে এবং আইনকে উপেক্ষা করেছে, নীতিকে লঙ্ঘন করেছে, তাদের আইনের আওতায় এনে এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করি। নিরপরাধ মিঠুন মুক্তি পাবে আর অপরাধীর শাস্তি হবে, এমনটাই আশা আদালত সংশ্লিষ্টদের। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ফসলি জমি দখল করে অবৈধ ইটভাটার পরিধি বাড়াতে মরিয়া মোস্তাক কৃষকদের উপর দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন অত্যাচার। গেল 9 জানুয়ারি তার পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারাতে হয় এক কৃষককে। মাস পেরোলেও নেই হত্যা মামলার কোনো অগ্রগতি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ইসাপুর গ্রামের মোস্তাকি যেন রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতার সেই লোভী রাজা।
ইটভাটার মালিক মোস্তাক। অভাব নেই ধন সম্পদের, তবু ইটভাটার পাশের জমিগুলোর দিকে তার শকুনের দৃষ্টি। ভাটার পাশে থাকা একটি দোকানে আগুন লাগিয়ে দখলে নেন দোকানের জায়গা। শুধু তাই নয়, পালিত লাঠিয়াল বাহিনী নিয়ে উত্ত্যক্ত করেন আশেপাশের মানুষদেরও। উদ্দেশ্য জমি দখল। মোস্তাকের লালসার শিকার হন স্থানীয় মনসুর কাগুজি। বেশ কিছুদিন ধরেই তাকে জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে আসছিল মোস্তাকের লোকজন। রাজি না হয় জমিতে ফেলে রাখা হয় বিদ্যুতের খোলা তার। পরে মাঠে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গেল 9 জানুয়ারি মৃত্যু হয় কৃষক মনসুরের। আমার আব্বার ওই জমিটা 3 একর ফসল নেয় আমার আব্বা। এখন এই জমিটা ওরা নিতে চাচ্ছে। আমার আব্বার মারবে বলে তাই ওরা তো এইভাবে পরিকল্পিতভাবে রেখেছে। রেখে মারার পরে আমার আব্বা তো ওইখানে যাবে কি করে, ওইখানে তো আমার আব্বার ওটাই নিয়ে গেছে। আর আব্বা তো ওরা সরানোর ব্যবস্থা করেছে, কেউ দেখে ফেলেছে, এই জন্য আমার আব্বার সরাতে পারিনি ওরা। শুধু মনসুর নয়, এমন অসংখ্য কৃষক প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন ইসাপুরে। মোস্তাকের ইটভাটার পাশে নিজেদের জমি থাকাই যেন কাল হয়েছে তাদের। এই মোস্তাক হাজি আমাদের এই জমির পাশে এসে ভাটা করে আমাদের প্রচুর পরিমাণে নির্যাতন চালাচ্ছে। আমাদের খন্দপাতি হতে দেয় না। আমাদের 2 বিঘে মাত্র জমি, সেইখানে ঘের করেছি বলে সে আমাদের উপরে মামলা দিচ্ছে। আমরা এই 4-5 বছর মামলা চালাচ্ছি। আমার দোকান থাকে এখানে, কাঠের দোকান, সেই দোকানটা পড়িয়ে গেলে ও জমি দখল করে নেয় আমার জমি দেখাটা। প্রতিবাদ করতে গেলে ও থানা পুলিশে অভিযোগের কথা জানালে পুলিশকে নিজের পকেটে রাখেন বলে হুমকিও দেন মোস্তাক। এ নিয়ে কথা বলতে গেলে দেশ টিভির ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হয়নি পুলিশ। জেনে তারপর বলতো ওই যে সামনে করে এটা। মনসুর হত্যায় জড়িতদের বিচার ও কৃষি জমিতে ভাটা বন্ধের দাবি ইসাপুরের কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, তরুণদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আপনি আসলে যেমনটি বলছেন, এসো দেশ বদলাই, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারুণ্যের উৎসব 2020 জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 17 বালক এবং বালিকা তাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিন্তু বিশিষ্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিন্তু দুপুর 1টায় কিন্তু আসলে এই প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বালিকাদের লৌহজং উপজেলা পরিষদ মুন্সিগঞ্জ পৌরসভাকে কিন্তু 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এখানে কিন্তু তিনটা গান কিন্তু গজেরা উপজেলা এবং মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যে খেলা চলছে। এখানে কিন্তু আসলে তরুণদের অনেক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তো এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র এখানে কিন্তু আসলে এই সমাপনী অনুষ্ঠানে যোগ দিবেন। তো এখানে আসলে মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির এক সদস্য, আমি তার কাছে একটু জানতে চাইবো, আসলে এখানে আপনাদের তরুণদের জন্য কোনো মেসেজ আছে কিনা? আসলে খেলাধুলা হলো মানুষের বিশুদ্ধ বিনোদনের একটি জায়গা। তা আমরা চাইবো বিশুদ্ধ বিনোদনের সেই জায়গাটি প্রসারিত হোক, বিস্তৃত হোক, যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে। আমরা নতুন যে বাংলাদেশ আমরা করতে যাচ্ছি, সেই বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তরুণরা এবং যুবকরা। সেই যুবকদের তরুণদের সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের তাদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করাতে হবে, কারণ খেলাধুলা একমাত্র শারীরিকভাবে মানুষকে সুস্থ রাখে এবং মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলে। ধন্যবাদ আপনাকে। ডানা, আপনি যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল খেলা থেকে সর্বশেষ তথ্য।
ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জানুয়ারি মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে সরকারি বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় প্রত্যার। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আসতে হবে, না হলে তারা পাঠ্যপুস্তক পাবে না। কাগজে কলমে ৭৮% বলা হলেও দেশে প্রকৃত সাক্ষরতার হার ৫০% বলেও মন্তব্য করেন তিনি। পার্বত্য এলাকায় শিক্ষকদের জন্য হোস্টেল নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। বইয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমাদের জাতিটাকে স্বাক্ষর করে তুলি। আমাদের এখনো কাগজে পত্রে মাত্র 78% স্বাক্ষর, প্রকৃত অর্থে স্বাক্ষর আমাদের 50%-এরও নিচে। ফলে আসুন এই কি বলবো নিরক্ষর জাতি দিয়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। পৃথক 3টি মামলায় চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবির 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে নদবিকে ভাঙচুর ও বিস্ফোরক আইনের আরেক মামলায় গ্রেফতার দেখান আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ জানায়, চান্দগাঁও থানার 2টি হত্যা মামলায় নদবিকে জিজ্ঞাসাবাদের জন্য একটিতে 7 দিন এবং আরেকটিতে 5 দিন রিমান্ড আবেদন করা হয়। এছাড়া ডবল মোরিং থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় 2 দিন করে মোট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল বছরের 15 ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে নদবিকে গ্রেফতার করে পুলিশ। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর তেঁতুলতলা মোড়ে নর্থ ওয়েস্টার্ন ক্যাম্পাসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। পুলিশ জানায়, শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানায় নিহত অর্ণবের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া 3 জনের মধ্যে রাব্বানীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ। গেল শুক্রবার রাত 9:15টার দিকে তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন অর্ণব। এই প্রশাসন আমরা 3 দিন যে নিষ্ক্রিয়তা দেখেছি, আমরা বড় থাকে তবে তারা চুরি করে ঘরে বসে থাকুক। 4 মাস ধরে যতগুলো হত্যা হয়েছে সবগুলোর হত্যারই বিচার চাই। জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে শহরে ফৌজদারি মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়াময়ী মোড়ে আসে তারা। পরে চত্বরে অবস্থান নিয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধ করে ফুটবল ও লুডো খেলাও করতে দেখা যায় শিক্ষার্থীদের। তারা জানান, জামালপুরে 5 আগস্টের পর থেকে বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ব্যানারে বিভিন্ন স্থানে মিছিলের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। এ সময় রাঘব বোয়ালদের গ্রেফতার না করা সহ আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদও জানায় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা সহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জামালপুরে একটি মিছিল করেছে এবং প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। প্রশাসনের নীরব ভূমিকা দেখে আজকে ছাত্র সমাজ মাঠে নেমে এসেছে। আমরা প্রশাসনের কাছে জবাব চাই। যদি প্রশাসন এর জবাব না দিতে পারে আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলনে ডাক দিব। আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাস বাহিনী বারবার মিছিল করে যাচ্ছে, কিন্তু জামালপুরের প্রশাসন তারা কোনো ধরনের টনক নড়ছে না। বরিশাল সিটি কর্পোরেশনের 160 জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ সহ 3 দফা দাবিতে নগর ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার সকালে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে নগর ভবনের সামনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। পরে বেলা 12টায় দাবি আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে শ্রমিকরা। এ সময় সিটি কর্পোরেশনের 2টি গেটে তালা ঝুলিয়ে দিলে ভেতরে আটকা পড়েন বিসিসির কর্মকর্তারা। এ সময় আন্দোলনরত শ্রমিকরা 3 দফা দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শ্রমিকদের বিক্ষোভে নগর ভবনের সামনে থেকে চকবাজার রোডে যান চলাচল বন্ধ রয়েছে। 160 জন পরিচ্ছন্নতা কর্মীকে কোনো রকম
ক্ষতিপূরণ দেওয়া ছাড়া, কোনো রকম নোটিশ দেওয়া ছাড়া ছাঁটাই করেছে। এই শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবিলম্বে এদেরকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। আজকে সিও সাহেব আমাদের ডাকছেলে তাকে সেই আমাদের কিছু দেবে না, চাকরিও দেবে না। আমরা চাকরি ফেরত চাই, আমরা চাকরি পেলে তার ঘরে উঠে যাব। বান্দরবানে ডাকাত চক্রের মূল হোতা সহ 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় 4টি মোটরসাইকেল, 5টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল স্টিক উদ্ধার করা হয়। রবিবার দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার। পুলিশ জানায়, গেল 4 জানুয়ারি এনজিও কর্মী জাহেদ হাসান তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জাহেদ হাসান বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে মাঠে নামে পুলিশ। এ পর্যায়ে দেশ ও জনপদ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, জানালেন সিএসি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের সহায়তা কামনা। জনগণই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে, মন্তব্য আমির খসরু। নির্বাচন আটকে রেখে সরকারকে বিকল্প পথ না খোঁজার আহ্বান। এ যেন আরেক আয়নাবাজি, দ্বিতীয় মামলায় বেরিয়ে এলো থলের বিড়াল। চাঁপাইনবাবগঞ্জ টাকার লোভে বদলি জেল খাটছে যুবক। এবং ইটভাটার পাশের জমি দখলে হত্যা আগুন। সাতক্ষীরার মোস্তাকের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে মুখে কুলু এঁটেছে পুলিশও বিচার দাবি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে টু অন দ্য হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।